আধা ঘন্টা ভেবেও খুঁজেও উপযুক্ত কোনো উত্তর খুঁজে পেল না রুদ্র। রুদ্রের ইচ্ছে করছে মেসেজের ভিতরেই কয়েকটা কষিয়ে চড় দিতে। রুদ্র বাসায় গিয়ে কিরণের দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, দেখ ওই মেয়ে মেসেজ দিয়েছে, কি উত্তর দিব? কিরণ কপাল কুঁচকে কয়েকবার মেসেজটা পড়ে অস্ফুট স্বরে বলল, হোয়াট ইজ দিস? কিরণ বিস্ময় ভরা গলায় আবার বলল, দোস্ত এটা কেমন মেয়ে রে? হ্যাঁ, কি ভয়াবহ সাহস! মজা নিচ্ছে মজা নিচ্ছে। রুদ্র ভারী চিন্তিত মুখে অস্থির গলায় বলল, কি উত্তর দিব বলতো? মেসেজে থাপড়ানোর কোনো ব্যবস্থা নাই? তুই থাপড়ানোর ব্যবস্থা খুঁজিস কেন? হ্যাঁ, আমার কোনো থাপড় আসে না। কি কিউট, কি প্রাণবন্ত চঞ্চল মেয়েটা, আমার তো আদর আসে। রুদ্র কিরণের দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। কিরণ রুদ্রের ভয়ঙ্কর দৃষ্টি উপেক্ষা করে অকুণ্ঠিত চিত্তে বলল, এমন চঞ্চল মেয়ে হাজার বছরের সাধনা। প্রেম যদি করতে চাই করে ফেল। আমার মনে হয় এই মেয়ে বাসায় আসে সেই মেয়ে। রুদ্রের সিরিয়াস মেজাজ সব সময় কিরণ হাসি ঠাট্টা করে উড়িয়ে দিবে। রুদ্র তিক্ত নাক মুখ ঘুচিয়ে রেখেছে, অসহায় গলায় বলল, কিরণ একটু সিরিয়াস হরে ভাই, এই মেয়ে আমার চিন্তা চেতনা সব অবশ করে দিচ্ছে। মেয়েটাকে একটু খুঁজে বের করতে সাহায্য কর। কিরণ এসবের উত্তর না দিয়ে মরিয়া হয়ে উঠে বলল, দোস্ত মেসেজের উত্তর দে, দেখা করতে বল। রুদ্র খাটে হেলান দিয়ে সিগারেট ধরিয়ে বলল, তোর মতো ফালতু সময় কিংবা ইচ্ছা কোনোটাই আমার নেই। রুদ্র মেসেজের উত্তর দিল না। কিভাবে খুঁজে বের করবে অরুণীকে, সেই চিন্তায় অস্থির হয়ে উঠেছে। বিষয়টা রুদ্রের মস্তিষ্কে ভীষণভাবে পীড়া দিচ্ছে। রুদ্র ভাবল ফোন দিয়ে ভালোভাবে কথা বলে দেখা করতে বলা যেতে পারে। একবার শুধু দেখা হোক, ফাজলামি শিক্ষা দিয়ে ছাড়বে। মেয়েটা লুকোচুরি খেলছে, এত সহজে দেখা করবে বলে মনে হয় না রুদ্রের। বিগ্রানো মেজাজে রুদ্র অরুণীর ফোন নম্বরে ডায়াল করে। রাত অনেক হয়ে গেলেও রুদ্রের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে অরুণী ছটফট করতে লাগলো। এক পর্যায়ে রুদ্রের নম্বর থেকে কল আসলো। অরুণীর বুক কাঁপিয়ে ধক করে উঠল। অদ্ভুত এক আবেগে অরুণী ডুবে যাচ্ছে। সংশয়, সংকোচ আর বিকট শব্দে ধমক শোনার প্রস্তুতি নিয়ে অরুণী ফোন রিসিভ করে। অরুণীর ধারণা মিথ্যে করে দিয়ে ওপাশ থেকে খুব শান্ত গলায় রুদ্র বলল, এই মেয়েকে তুমি, কি চাই তোমার? রুদ্রের গলার স্বর শুনলেই কেমন মাদকাসক্ত মানুষের মতো মাতাল মাতাল হয়ে যায় অরুণী। কেবল আস্তে করে অরুণী জবাব দিল, আপনাকে চাই। জড়তাহীন, সংকোচ কিংবা দ্বিধাহীন অরুণী অচিরেই সংকোচ আর জড়তায় আড়ষ্ট হয়ে গেল। হৃৎপিণ্ড অস্বাভাবিক রকমে লাফাচ্ছে। এমন হতে থাকলে বিকল হয়ে যাবে হৃদযন্ত্রটা। রুদ্রের উত্তরের অপেক্ষা আর না করে লাইন কেটে দিয়ে ফোন অফ করে রাখল। রুদ্র অরুণীর উত্তর শুনে হাঁ হয়ে রইল। অরুণী ফোন কেটে দেওয়ার পর অনেকবার ট্রাই করল। ফোন সুইচ অফ দেখাচ্ছে। কোনো এক অজ্ঞাত প্রখর অনুভূতিতে অরুণী ক্ষত বিক্ষত হচ্ছে যেন। উৎকণ্ঠা, উদ্বেগে সারা রাত তেমন ঘুম হলো না অরুণী। কয়েকদিন পর অরুণী বই কিনে লাইব্রেরি থেকে বের হতেই দেখে লাইব্রেরির মুখোমুখি সেলুনে বসে আছে রুদ্র। রুদ্রকে দেখার সাথে সাথেই অরুণীর শরীর মন ছুঁড়ে শিহরণ জাগে। অরুণী আড়াল থেকে তাকিয়ে থাকে। অরুণী নিশ্চিত রুদ্র ওকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আড়ালে গিয়ে দাঁড়িয়ে রুদ্রের দিকে তাকিয়ে থাকে। এখন রুদ্রের সামনে পড়লেই যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তা ভেবে রুদ্রের সামনে পড়ার সাহস হারিয়ে ফেলে অরুণী। কিছুক্ষণ পর রুদ্র বের হয় সেলুন থেকে। রুদ্রের খোঁচা খোঁচা দাড়িগুলো কেটে ক্লিন শেপ করেছে। অরুণীর প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে। কেঁদে ফেলতে ইচ্ছে হচ্ছে। খোঁচা খোঁচা দাড়িতে কি দারুণ লাগতো রুদ্রকে। অরুণী ফোন হাতে নিয়ে দ্রুত মেসেজ করে, আপনার নামে আপনার মায়ের দিব্যি কখনো দাড়ি কাটবেন না। ফোনটা রুদ্রের হাতেই ছিল। মেসেজটা দেখার সাথে সাথে রুদ্রের চক্ষু চড়ক গাছ। বড় বড় চোখে ফোনের দিকে তাকিয়ে আছে। এদিক ওদিক হন্যে হয়ে খুঁজছে অরুণীকে। মেয়েটা তাহলে আশেপাশেই কোথাও আছে, ফলো করছে রুদ্রকে। অরুণীর এক বান্ধবীর বাসা কাছেই ছিল। অরুণী দ্রুত সেই বাসায় ঢুকে পড়ল। রুদ্র প্রায় আধা ঘন্টা চারিদিকে খুঁজল, কোথাও পেল না অরুণীকে। কিরণ আর রুদ্রের আরও কয়েকজন বন্ধু বসে বসে আড্ডা
দিচ্ছিল। কিরণ ছাড়া এই ব্যাপারটা কেউই জানে না। কিরণকেও কঠোরভাবে নিষেধ করে দিয়েছে এই ব্যাপার কারো কাছে বলতে। ফ্রেন্ড সার্কেলের কেউ একবার জানলে রুদ্রের কান ছালাফালা করে দিবে। সারা দিন ইশারা ইঙ্গিতে রুদ্রকে খোঁচা মেরে কথা বলবে। নিজের এমন অপমানের কথা কাউকে জানানোর প্রশ্নই আসে না। রুদ্র সবার ভিতর থেকে কিরণকে ডেকে দূরে নিয়ে মেসেজটা দেখিয়ে বলল, দেখো অবস্থা, তুই তো জানিস আমি মাকে কত ভালোবাসি। রুদ্র একটু থেমে রাগে ঠোঁট কামড়ে ধরল। কিছুক্ষণ পর আবার বলল, এই মেয়েকে আমি কি যে করব। কিরণ বেশ ভাবুক ভঙ্গিতে বলল, মেয়েটা তাহলে তোকে ফলো করছিল? সিরিয়াস কেস তো। রুদ্র হতাশ গলায় বলল, আমি আর দাড়ি কাটতে পারবো না। দোস্ত, আমার মনে হয় মেয়েটা বলেছে তোকে খোঁচা খোঁচা দাড়ি রাখতে, এভাবে ক্লিন শেপ করতে না করেছে। দাড়ি একদম কাটতে পারবি না। বিষয়টা মনে হয় এমন নয়। তুই মেসেজ করে জিজ্ঞেস করতো খোঁচা খোঁচা দাড়ি রাখতে বলেছে নাকি দাড়ি একদম কাটতে নিষেধ করেছে কোনটা। কিরণের ভিতর কোনো সিরিয়াস ভাব নেই। কিরণ ভাবলেশহীনভাবে কৌতুক করে যাচ্ছে। রুদ্র উগ্র মেজাজে এক হাত দিয়ে অন্য হাতের তালু চাপড়াতে চাপড়াতে বলল, আরে ভাই বোঝার চেষ্টা কর, এই মেয়ে যথারীতি মেন্টাল টর্চার করছে আমায়। আমার মায়ের দিব্যি দিয়েছে। বিষয়টা কত ভয়ানক ভাবতে পারিস? আমার মাকে আমি কত ভালোবাসি। কিরণ তার স্বভাব অনুসারে নিরুদ্বেগভাবে বলল, কাটিস না দাড়ি, টাকা সাশ্রয় হবে। রুদ্র কোনো উত্তর না দিয়ে কিরণের হাত থেকে ফোনটা নিয়ে হাঁটা শুরু করলো। কিরণের সাথে কথা বললে ক্রমশ মেজাজি খারাপ হবে, শুধু কোনো ফয়দা হবে না। কিরণ পেছন থেকে রুদ্রকে ডেকে বলল, আরে মেয়েটা তো প্রেমে পড়ে গেছে, নয়তো কি এমন করে? যা গিয়ে প্রেম কর। রুদ্র আর কোনো প্রত্যুত্তর করল না। কিরণের সাথে এই ব্যাপার নিয়ে কোনো কথা বলল না। কয়েকদিন কেটে গেলেও অরুণীকে খুঁজে পেল না। অরুণীর ফোন নম্বরটাও বন্ধ। মাঝে মাঝে মেসেজ করে বন্ধ করে রাখে। আজও একটা মেসেজ দিয়েছে, খোঁচা খোঁচা দাড়িতে আপনাকে লুক আইকন আল্লু অর্জুন লাগে। যদিও আমি আপনার হাসি দেখে প্রেমে পড়েছি, ভালোবাসি আপনার রুদ্র এখন। মেসেজটা যখন দেখে তখন রুদ্র বাসে ছিল, ভার্সিটি থেকে ফিরছিল। রুদ্রকে এভাবে ফোনের দিকে গভীর মনোযোগে তাকিয়ে থাকতে দেখে রুদ্রের পাশের সিটে বসা আদিল রুদ্রের ফোনের দিকে উকি মারে। রুদ্র অপ্রস্তুতভাবে ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলে। এমন অপদস্থ হওয়ার কথা বন্ধু মহলে জানিয়ে হাসি ঠাট্টার শিকার না হওয়াই ভালো। আদিল অবাক গলায় বলল, কিরে ভাই, নতুন প্রেম শুরু করছিস? এত গভীর মনোযোগ দিয়ে কার মেসেজ পড়িস? রুদ্র তাচ্ছিল্য করে বলল, প্রেম প্রেম ওসব আর আমায় দিয়ে হবে না। অমন লাবণ্য কত আসবে? এত বৈরাগী সাজার কি দরকার? নতুন করে শুরু কর আবার। তোর মতো চেহারা থাকলে প্রেমের সেঞ্চুরি করতাম। রুদ্র উত্তর না দিয়ে বাসের জানালা দিয়ে বাইরের দিকে উকি দিল। রুদ্রের চিন্তা ভাবনায় তখন অরুণীর দেওয়া মেসেজটা স্প্রিংয়ের বলের মতো লাফাচ্ছে। রুদ্রের রাগ ক্ষোভ কিছুই হলো না, শুধু ভাবছে মেয়েটা কেন এমন করছে, কি চাই। রুদ্রের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে মহা দুশ্চিন্তায় ভুগছে। যথারীতি হত উদ্যম হয়ে গেল। অরুণী মেসেজ দিয়েই ফোনটা অফ করে রাখে। রুদ্র ফোনেও পায় না অরুণীকে। লুকোচুরি খেলছে অরুণী। কিছু সময় বাদে বাস থামালো। অরুণী জানে এই সময়ে রুদ্র ভার্সিটি থেকে ফেরে। মাঝে মাঝে সুযোগ হলে অরুণী বাস স্ট্যান্ডে আসে। আজও এসেছে। রুদ্র বাস থেকে নামলো। এই বাস স্ট্যান্ডে প্রথম রুদ্রকে দেখেছিল অরুণী। অরুণী আড়াল থেকে তাকিয়ে রইল। রুদ্রের ফোনে কল করলো। অরুণী দূর থেকে দেখতে পেল রুদ্র ভ্রুকুচকে তাকিয়ে আছে ফোনের দিকে, চোখে বিস্ময় আর রাগ। রুদ্র ফোন রিসিভ করার সাথে সাথে অরুণী বলল, যাক, আবার সেই খোঁচা খোঁচা দাড়ি। দারুণ লাগছে, এভাবেই রাখবেন সব সময়। আপনার মায়ের দিব্যি কিন্তু। কিছু কিছু সময় মানুষ অতি রাগে, বিরক্তিতে কিংবা বিস্ময়ে কারো কথার জবাব তৎক্ষণাৎ দিতে পারে না। রুদ্রেরও হয়েছে তাই। ফোন হাতে নিয়ে এদিক ওদিক অস্থিরভাবে তাকাতে তাকাতে বলল, এই মেয়ে তুমি সামনে আসো আমার। কোথায় তুমি? রুদ্র কথাটা বলে ফোনের দিকে তাকিয়ে দেখে ফোন কেটে দিয়েছে। রুদ্র ফের ডায়াল করে দেখে ফোন বন্ধ। অত্যাশ্চর্য হয়ে গেল রুদ্র। কেমন প্রতিক্রিয়া করা উচিত রুদ্র বুঝতে পারছে না। রুদ্র চারিদিক খুঁজতে খুঁজতে অরুণী যেদিকে সেদিকে যেতে লাগলো।
অরুণী টুপ করে একটা শপিং মলে ঢুকে মানুষের ভিড়ে হারিয়ে গেল। আড়াল থেকে রুদ্রের হন্যে হয়ে খোঁজ করা দেখছে। অরুণের মনে বসন্ত পবনের স্নিগ্ধতা অনুভূত হচ্ছে। রুদ্রের রাত কিংবা দিবস অরুণের ভাবনায় বিভোর হয়ে কাটুক, অরুণীকে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাক। সময় কিংবা অসময়ে রুদ্রের উদ্বেগের কারণ হয়ে উঠুক অরুণী। রুদ্র অনেকক্ষণ অরুণীকে খুঁজে না পেয়ে বিফল হয়ে বাসায় চলে গেল। ক্ষুধায় রুদ্রের পেট চো করছে, নয়তো আরও কিছুক্ষণ খুঁজত। রুদ্র টাকার কথা ভুলে গিয়েছে। রুদ্রের এখন শুধু মনে হচ্ছে টাকার দরকার নেই, শুধু মেয়েটাকে একবারের জন্যে সামনে পাক। রুদ্রের খুব আশ্চর্য লাগছে, একটা মেয়ে এভাবে ওকে সবসময় ফলো করে। রুদ্র প্রথম তত গুরুত্ব দেয়নি, কিন্তু ক্রমে ক্রমে যেন মেয়েটা রুদ্রের অস্থিমজ্জার চিন্তাভাবনায় গেঁথে যাচ্ছে। রুদ্র বাসায় গিয়ে খাওয়া দাওয়া সেরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিরণকে উদ্দেশ্য করে বলল, কিরণ তাকা তো আমার দিকে। কিরণের গভীর মনোযোগ মোবাইলের দিকে। গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছে বোধহয়। রুদ্র আবার গলার আওয়াজ বৃদ্ধি করে ডাকল, কিরণ দেখ। কিরণ ফোনের স্ক্রিনের দিক থেকে অনিচ্ছাকৃতভাবে মুখ তুলে মহাবিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? তো আমায় আল্লু অর্জুনের মতো দেখে কিনা? কিরণ হাসতে হাসতে বলল, গোল আলুর মতো দেখায়। রুদ্রের মুখ থমথমে, চাপা একটা ক্ষোভ নিয়ে বলল, তুই কি কোনো কথার সহজভাবে উত্তর দিতে পারিস না? তুই তো দেখতে সুন্দর, এটা সবাই জানে। সুন্দর না হলে কি মেয়েরা তোর জন্য এত পাগল থাকে? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডও তোর চেহারার প্রশংসা করে। এটা নতুন করে আর কি বলবো? এক নিঃশ্বাসে কথাগুলো বলে কিরণ ফোনের দিকে মনোযোগ দিল আবার। রুদ্র কিরণের দিকে তাকিয়ে হতাশ গলায় বলল, তোকে কি আমি জিজ্ঞেস করেছি যে আমার চেহারা কেমন? আমি জিজ্ঞেস করেছি আমায় কি আল্লু অর্জুনের মতো দেখায়? কিরণ পুনরায় বলল। গোল আলুর মতো দেখায়। রুদ্র এবার রেগে গিয়ে বলল, তুই যে অ্যাঞ্জেল উর্মি নামে ফেক আইডি চালাস, এটা যদি আমি তোর গার্লফ্রেন্ডকে না বলছি? কিরণের যেন এবার টনক নড়ল। ফোন দ্রুত হাত থেকে রেখে রুদ্রের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল, সত্যি বলতে দোস্ত, তোকে যেদিন আমি প্রথম দেখেছি আমি তো আশ্চর্য হয়ে গেছি। এইটুকু বলে থেমে কিরণ অবাক হওয়া ভাবটা আরো গাঢ় করে বলল, আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। তামিল থেকে আল্লু অর্জুন বাংলাদেশে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো হতভম্ব। কিরণের পিঠে বিকট শব্দে থাপ্পড় পড়তে কিরণ ব্যথিত গলায় উফ বলে উঠল। রুদ্রের দিকে তাকিয়ে বলল, দোস্ত মারলি কেন? রুদ্র রাগে বিড়বিড় করতে করতে বলল, শালা ইতর, আমি কত মানসিক দুশ্চিন্তায় আছি, আর তুই সব কিছু উড়িয়ে দিচ্ছিস। রুদ্র আর একটা থাপ্পড় দিতে উদ্যত হলে কিরণ হাসতে হাসতে বলল, দোস্ত মারিস না। ওই মেয়ে আবার তোকে মেসেজ করেছে? ওই মেয়ে আমার নাম জানলো কিভাবে? বাস স্ট্যান্ডে, সেলুনে, ভার্সিটিতে সব জায়গায় আমায় ফলো করে। কি সাংঘাতিক মেয়ে! আমার আশেপাশে থেকেই মেসেজ করতো এতদিন, আজ একদম কল দিল। আমি কিছু বলার আগেই লাইন কেটে ফোন বন্ধ করে রাখলো। কেমন একটা অদ্ভুত ব্যাপার। কিরণ আফসোস করে বলল, ইস দোস্ত, এমন পাগলামি যদি কোনো মেয়ে আমার জন্য করতো, সোজা কাজী অফিসে নিয়ে যেতাম। কিরণের সাথে কথা বলাই বৃথা। রুদ্র চেপে গেল, আর কোনো কথা বলল না। নোট রেডি করতে হবে। রুদ্র বই নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। অরুণী বৃষ্টির ফোঁটা ধরার চেষ্টা করছে। বৃষ্টির জন্যে আজ কলেজে যাওয়া হয়নি। বারান্দায় বসে বসে ভাবছে আরও কয়েক ধাপ সামনে এগুতে হবে। বিকালের দিকে বৃষ্টি কমে গেলে অরুণী ব্যাগে একটা চিঠির খাম নিয়ে কার্তিক কর্মকারের বাসার দিকে রওনা হলো। আজকে আর বাসার ভিতরে ঢুকবে না। খানিকটা দূর থেকে দেখলো বাসার আশেপাশে রুদ্র আছে কিনা। ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করে বাসার গেটের কাছে গেল। দারোয়ানকে দেখছে না। আজ দারোয়ানকে প্রয়োজন অরুণীর। যে কোনো মুহূর্তে কার্তিক কর্মকার কিংবা রুদ্র চলে আসতে পারে। তাই কার্তিক কর্মকারের বাসার পাশের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারোয়ানের জন্য অপেক্ষা করতে লাগলো। কয়েক মিনিট পর দারোয়ান আসলে অরুণী দ্রুত গেটের দিকে যায়। দারোয়ান অরুণীকে দেখেই এই চিলতে হাসি ছুড়ে দেয়। কার্তিক কর্মকারের ভাইয়ের মেয়ে বলে কথা। পরিতোষপূর্ণ ভাব তো দেখানো দারোয়ানের কর্তব্য। অরুণী বেশ মিষ্টি গলায় বলল, কেমন আছেন আপনি? দারোয়ান হাসি হাসি মুখে বলল, ভালোই আছি। আপনি অনেকদিন পর। অরুণী চারপাশে তাকিয়ে খুব সতর্ক গলায় বলল, চাচা একটু এদিকে আসেন, ভালো কথা আছে আপনার সাথে।
দারোয়ান কপাল কুঁচকে তাকালো। ভারী চমকালো অরুণীর আচরণে। অরুণী তাড়া দিয়ে বলল, আহা চাচা, কি ভাবছেন এত? আসেন না। দারোয়ান ঠিক বুঝতে পারছে না অরুণীর হাবভাব, বিভ্রান্ত হয়ে পড়ল। কই যামো, কি কইতাছেন? অরুণী এবার কঠোরভাবে বলল, আসতে বলছি না আপনায়, একদম চাকরি খেয়ে দিব। চাকরি খাওয়ার কথা শুনলেই দারোয়ান বিহ্বল হয়ে যায়। অরুণী পুনরায় বলল, আরে আসেন আপনি, 10 মিনিট লাগবে। কার্তিক মশাই কিছু বললে আমি বুঝবো। অরুণীর ছল চাতুরি কিংবা তোপের মুখে পড়ে দারোয়ানের যেতেই হলো। অরুণী দারোয়ানকে নিয়ে কাছেই একটা রেস্টুরেন্টে গেল। দারোয়ান বারবার তাকাচ্ছে অরুণীর দিকে, কিছুই বুঝতে পারছে না অরুণীর উদ্দেশ্য কি। অরুণী দারোয়ানকে বসতে বলে, দারোয়ান অরুণীর কথা মতো বসে। অরুণী জিজ্ঞেস করলো, চাচা আপনি কি কি খাবেন, কি কি খেতে পছন্দ করেন? নাম বলেন শুধু, বিল 5,000 হলেও সমস্যা নেই। অরুণীর কথা একদম বিশ্বাস করছে না দারোয়ান। অরুণী ভয়াবহ রকমের মেয়ে, সেটা দারোয়ান ভালো করেই জানে। দারোয়ান চিন্তা ভাবনা মতে অরুণীর খাওয়া দাওয়া শেষে দারোয়ানকে বিলের জন্য ধরিয়ে দিবে। অরুণী এই ফন্দি ফিকির এঁটে তাকে রেস্টুরেন্টে নিয়ে এসেছে। দারোয়ান নিজেকে সাবধান করছে, অরুণীর কথা কিছুতেই বিশ্বাস করা যাবে না। লোভে পড়ে নিচের বিপদ রেখে আনা যাবে না, এই ভাবনা থেকে দারোয়ান শুধু সিঙ্গারা আর কফি খেলো। অরুণী হাজার বার জোর করা সত্ত্বেও আর কিছু খেতে রাজি হলো না। দারোয়ানের এই নারাজ ভাব দেখে অরুণী অবাক। অরুণী বার্গার খেলো 2টা। খাওয়া শেষে দারোয়ানকে অবাক করে দিয়ে অরুণী বিল দিল। দারোয়ান বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে। দারোয়ানের আফসোস হচ্ছে, কেন বেশি করে খেলো না। পরক্ষণে মনে হলো অরুণী হঠাৎ কেন রেস্টুরেন্টে ডেকে আনলো। অরুণী ঢকঢক করে জুস খেতে লাগলো। খালি জুসের বোতলটা নড়াচড়া করতে করতে বলল, চাচা একটা কাজ করে দিতে হবে। দারোয়ানের চোখে মুখে আতঙ্ক, বিপদে পড়ার আতঙ্ক। অরুণী দারোয়ানের মুখের অভিব্যক্তি বুঝতে পেরে অভয় দিয়ে বলল, আরে চাচা ঘাবড়াবেন না, খুব সহজ একটা কাজ, আপনি বিপদে পড়বেন না। দারোয়ান ভয় ভয় গলায় বলল, কি কাজ? কাজ যাই হোক আপনি কারোর কাছে বলতে পারবেন না। অরুণী ব্যাগ থেকে 1,000 টাকার চকচকে নোট বের করে দারোয়ানকে দেখিয়ে বলল, এই 1,000 আপনার, এই 1,000 আপনার। যদি আপনি একটা খাম আমার পরিচয় না দিয়ে রুদ্র আকনকে দিয়ে আসতে পারেন। দারোয়ান লোভাতুর দৃষ্টিতে তাকালো 1,000 টাকার চকচকে নোটটার দিকে। মনে মনে ভাবছে এ তো খুব সহজ কাজ। দারোয়ান হৃষ্ট চিত্তে বলল, এ তো খুব সহজ কাজ। অরুণী আবারও তীব্র সাবধানী গলায় বলল, কাজ সহজ, কিন্তু কেউ যেন না জানে। রুদ্র আকন আপনার কাছে জিজ্ঞেস করলে বলবেন এক মেয়ে এসে দিয়ে গেছে, তাকে আপনি একদমই চেনেন না। দারোয়ান বলল, আচ্ছা বুঝতে পারছি, আপনার পরিচয় কইয়া যাইবে না। অরুণী খাম আর টাকার নোট ধরিয়ে দিল দারোয়ানের হাতে। বলল, রুদ্র আকন যত যা বলে, আপনি আমার নাম কিংবা আমি কার্তিক মশাইয়ের আত্মীয়, তার বাসায় যাই, এসব কিছু বলবেন না। দারোয়ানকে বারবার সতর্ক করে অরুণী রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। অরুণী শুধু রুদ্রকে চমকে দিতে চায়, রুদ্রের মনে উদ্বেগ সৃষ্টি করতে চায়। দারোয়ান বাসায় গিয়ে রুদ্রকে পেল না। একবার ভাবলো কিরণের কাছে দিবে, পরবর্তীতে অরুণীর কঠিন সতর্কতার কথা মনে পড়তেই আর কিরণকে দিল না। রাতে রুদ্র ফিরে আসতেই রুদ্রের হাতে ধরিয়ে দিল খামটা। এই চোখে চিঠির খাম? রুদ্র অবাক হলো। কে দিল? কি লিখে দিয়েছে? এসব প্রশ্ন রুদ্রের মনে দারুণ উত্তেজনার সৃষ্টি করলো। বাসায় ঢুকে চিঠির খামটা খুলতেই দেখে লেখা, তোমার দর্শনে তোলপাড় হৃদয়ে। কাগজের ওপাশ উল্টিয়ে দেখে লেখা, টাকা দিয়ে দিলেই তো হিসেব চুকে যাবে। আমি এই হিসেব সারা জীবনেও চুকাতে চাচ্ছি না। রুদ্রের চোখে মুখে বিস্ময় বিস্ফোরণ হয়েছে যেন। ছুটে যায় দারোয়ানের কাছে, হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কে দিয়ে গেছে এটা? রুদ্রের গলায় অস্থির ভাব। দারোয়ান সহজ গলায় বলল, নামটাম কিছু কয় নাই, শুধু কইল রুদ্র আখনকে দিয়েন এটা। কখন এসেছিল? বিকালের দিকে।
রুদ্র দারোয়ানের কাছ থেকে কিছু জানতে না পেরে ব্যর্থ হয়ে রুমে চলে গেল। চিঠিটা কয়েকবার পড়ল। মেয়েটা বাসার ঠিকানা পেল কোথায়? তাহলে রুদ্র রাজশাহী থাকাকালীন এই মেয়েই বাসায় এসে কিরণের থেকে ফোন নম্বর নিয়েছে। রুদ্র ফোন দিল অরুণীর নম্বরে। ভেবেছিল বন্ধ থাকবে ফোন নম্বরটা, কিন্তু না, রিং হতে লাগলো। ওপাশ থেকে অরুণী অতিশয় আকুল হয়ে ফোন তুলল। সেকেন্ডের ভিতর 1000 বার অরুণীর মনে প্রশ্ন জাগলো, কি বলবে রুদ্র? রুদ্র হ্যালো বলতেই অরুণী ঢুক গিলল। প্রচুর ভয় করছে অরুণীর। রুদ্র খুব ঠান্ডা গলায় বলল, কি হলো, কথা বলছো না কেন? অরুণী ঈষৎ কাঁপা কাঁপা গলায় বলল, বলছি তো। কে তুমি, কি চাও? আপনাকে চাই। কথাটা বলে উথাল পাথাল হয়ে উত্তরের অপেক্ষা করতে লাগলো। অরুণীর বারবার মনে হচ্ছে রুদ্র ওকে ফোনের ভিতরেই চড় মেরে বসবে। রুদ্র হেসে বলল, আচ্ছা তাহলে দেখা করো আমার সাথে। রুদ্রের এমন অতি স্বাভাবিক আচরণ অস্বাভাবিক লাগছে অরুণীর কাছে। অরুণী নিচু স্বরে বলল, মারবেন আপনি আমায়? 5-7 বছরের বাচ্চাদের বলা কথার মতো লাগলো অরুণীর কথাটা। সারা দিন দুরন্তপনা করে দিন শেষে মায়ের মারের ভয়ে আড়ষ্ট হয়ে থাকা বাচ্চাদের মতো। রুদ্র বলল, না কিছু বলবো না তোমায়। রুদ্রের এমন সহজ আচরণে অরুণী কথা বলার জো পেল। খুশিতে প্রাণ চাই চাই অবস্থা। রুদ্র এত ভালো করে কথা বলবে এ যেন ধারণাতীত। অরুণীকে নিরুত্তর দেখে রুদ্র আবার বলল, কি হলো, দেখা না করলে প্রেম করবে কিভাবে? আপনি আমায় মারবেন আমি বুঝতে পারছি। দেখা, প্রেম ও সব মিথ্যে বলছেন। অরুণীর কথাগুলো কেমন বাচ্চা সুলভ লাগলো। রুদ্রের তেমন রাগ হলো না। বলল, আচ্ছা তাহলে বলো, তুমি আমার পিছু কেন নিয়েছো? আপনার প্রেমে পড়ে গেছি তাই। আপনার গেজ দাঁতের হাসি দেখে 2 রাত আমার ঘুম হয়নি। রুদ্র অরুণীর কথা শুনছে আর বিস্ময়ে ডুবছে। কিভাবে রুদ্রের নাম ঠিকানা জেনেছে কিছুই বলছে না, দেখা করতেও চাচ্ছে না। রুদ্র শেষে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার নামটা বলো। মিসেস আকন। রুদ্র এই পর্যায়ে কিছুটা শক্ত গলায় বলল। এই মেয়ে পাগলামি করো না, নাম বলো। অরুণী এসবের জবাব না দিয়ে বলল, আপনাই বলেছিলাম না যে আমি বাসায় প্রেম করে ধরে খেয়েছি? ওসব মিথ্যে কথা। ওসব নিয়ে ভুল বুঝে আপনি আমার থেকে দূরে চলে যেন না। রুদ্র বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। পাগল নাকি? কয়েক মুহূর্ত পর বলল, মাথায় সমস্যা আছে তোমার? না, মাথা ভরা প্রেম আমার আপনার জন্য। আপনি আর আমি মিলে একটা মুভি বানাবো, এক মাথা প্রেম। রুদ্রের হাসি পাচ্ছে, কিন্তু হাসা সমীচীন নয় ভেবে হাসল না। অরুণী কিছু না বলেই ফোন রেখে দিল। সূর্য এসেছে বাসায়। এভাবে হুট করে ফোন কেটে দেওয়াই রুদ্র অবাক হলো। রুদ্র ভেবেছে খুব সুন্দর করে কথা বলে একবার অরুণীর সাথে দেখা করবে। অরুণীর এমন সহজ সহজ কথায় রুদ্র যেন বিস্মিত হচ্ছে। ঠিক তেমনি আমজাদ হোসেনের বাসায় গিয়ে তারা খাওয়ার কথা মনে পড়তে মেজাজ উত্তপ্ত হয়ে যাচ্ছে। উত্তপ্ত মেজাজ আর বিস্ময় মিলে অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি করেছে। সকালের মৃদু মন্দ বাতাসে জানালার টাঙানো পর্দাটা হালকাভাবে উড়ছে। পর্দার ফাঁক দিয়ে সকালের নিস্তেজ কয়েক খণ্ড রোদ অরুণীর চোখে মুখে লেপ্টে আছে। অরুণী উপুর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে। পা দুটো দ আকৃতির করে এক পা দিয়ে অন্য পায়ে মৃদু আঘাত করছে। গুগল ঘাটাঘাটি করছে। গুগলে সার্চ করলো ছেলে পটানোর উপায়। অরুণী গভীর মনোযোগে উপায়গুলো পড়ল। মনের মতো কোনো উপায় পেল না। কী সব হাবিজাবি আসে, এসবে ছেলে পড়বে না। তারপর আবার সার্চ করলো 2 দিনের মধ্যে প্রেম করার উপায়। কোনো ফয়দা হলো না। ভালো কিছুই খুঁজে পেল না। গুগল যেন অরুণীর কথা বুঝতে পারছে না। অরুণী বিরক্ততে ঠোঁট উল্টিয়ে ফোনটা রেখে দেয়। বিকালবেলা ছাদে বসে ঘুড়ি ওড়াচ্ছিল অরুণী। ঘুড়ির সুতো কেটে গিয়ে পড়ে পাশের বাড়ির ছাদে। অরুণী দ্রুত সেখানে যায়। ছাদে গিয়ে দেখা হয় সেই বাসার মালিকের ছেলের বউয়ের সাথে। বউয়ের নাম মলি। অরুণীর বয়সী হবে মেয়েটা, কিন্তু প্রেম করে এক ছেলের সাথে ভেগে যেতে গিয়ে ধরা পড়ে। ফলস্বরূপ ক্লাস 10-এ বসেই বিয়ে হয়ে যায়। মলির হাজবেন্ডের বয়স মলির থেকে 19 বছর বেশি। বাড়িওয়ালার এত প্রতিপত্তি দেখে কোনো ভেদবিচার না মলির বাবা মা বিয়ে দিয়ে দিল মলিকে। অরুণীকে দেখে আফসোস করে মলি বলল, বুঝলে অরুণী, ভুলেও বয়স্ক পুরুষ বিয়ে করবে না। যতই টাকা থাকুক, বয়সের সাথে এদের আবেগ সুটকি দিয়ে যায়। বইয়ের সাথে রোম্যান্স করতে লজ্জা পায়। জাত নিরামিষ।
অরুণীয় মলির সাথে সুর মিলিয়ে বলল, জি ভাবি, বিয়ে করব কচি কচি পোলা। সারাক্ষণ বাবু সোনা মোনা, সারাক্ষণ বাবু সোনা মোনা ডেকে পৃথিবীতে মহা ভূমিকম্প ভরিয়ে দিন। মলি তার দুঃখের ঝুলি খুলে দিয়ে বলল, উনি কেমন মানুষ বলো? আমার জন্মদিন কবে তা মনে থাকে না। বলে বড় বয়সে কিসের জন্মদিন, তার নাকি আমাকে হ্যাপি বার্থডে বলতে লজ্জা করে। অরুণীর সাথে দেখা হলেই এসব কথা জুড়ে দিবে মলি। নিত্য এক কথা শুনতে শুনতে অরুণী খানিক বিরক্ত। মলির এসব দুঃখের কাহিনী অরুণীর মুখস্থ হয়ে গেছে। অরুণী তারা দেখিয়ে বলল, ভাবি আরেকদিন শুনবো, আমি এখন যাচ্ছি। ভাইকে বেশি বেশি আমিষ জাতীয় খাবার খাওয়াবেন, নিরামিষ থেকে অতি আমিষ হয়ে যাবে, তখন আপনাদের সংসার হবে আমিষময়। অরুণী, তুমি তো দেখছি ঠাট্টা করছো। মলি জোর গলায় আবার বলল। আর একটু বসো। অরুণী সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, না না ভাবি। অরুণী বাসায় ঢুকতেই সূর্য ডাকল। অরুণীর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সারাদিন কত উল্টো পাল্টা কাণ্ড করে, কে কোথা থেকে আবার বিচার দিল। অরুণী ভয়ে ভয়ে গেল সূর্যের কাছে। অরুণীর অবচেতন মন বলছে রুদ্রের বিষয় জেনে গেছে সূর্য। অরুণীর মনে মহা ত্রাসন। সূর্য অরুণীর দিকে তাকিয়ে বলল, কোচিংয়ে সবার ভিতরে বসে পড়া তো ভালো হয় না। আমি একজনের সাথে কথা বলেছি, কাল থেকে তোকে বাসায় এসে পড়াবে। অরুণী যেসব আশঙ্কায় ভীতি হয়েছিল সেসব কিছুই না হওয়ায় মনে মনে স্বস্তি পেল। কিন্তু হোম টিউটরের কথা শুনতেই মনের ভিতর সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো। হোম টিউটরের কাছে পড়া কোনো এক অজ্ঞাত কারণে অরুণীর খুব বেশি বিরক্ত লাগে। বাসায় টিচার এসে পড়ালে শাহেদ আহমেদ বসে বসে জ্ঞান দিবে, সেলিনা আহমেদ খবরদারি করবে। সব মিলিয়ে এক প্রকার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় অরুণীর মনে। অরুণী বলল, দাঁড়া, কোচিংয়েই তো পড়া ভালো হয়। সূর্য চোখ রাঙিয়ে তাকাতে অরুণী দমে গেল, আর কথা বাড়ালো না। সূর্য বলল, যা এখন। অরুণী কয়েক পা গেলে সূর্য আবার বলল, বুঝলি অরুণী, আমার গার্লফ্রেন্ড এখন চুল কালো করে ফেলেছে। অরুণী কয়েক পা গেলে সূর্য আবার বলল। অরুণী সূর্যের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। কিন্তু হোম টিউটরের ব্যাপারটা অরুণীর মেজাজ ক্রমশ খারাপ করে দিচ্ছে। রুমে এসে অরুণী বসে বসে ভাবছে রুদ্র চিঠি পেয়ে কত অবাক হয়েছে। রুদ্র কি ভাবছে অরুণীকে নিয়ে? রুদ্রের সাথে দেখা হলে কেমন পরিস্থিতির সৃষ্টি হবে? এসব ভাবতে ভাবতে অরুণীর গা ছমছম করে ওঠে। রুদ্রের কি গার্লফ্রেন্ড আছে? এই প্রশ্নটা অরুণীর মনটা বিষণ্ণ করে দেয়। এই প্রশ্নের উত্তর অরুণী আপাতত খুঁজছে না। খুঁজলে হয়তো দেখবে রুদ্রের গার্লফ্রেন্ড আছে। তখন অরুণীর হৃদয় উপকূলে মহাপ্রলয় বয়ে যাবে। রুদ্রকে নিয়ে অরুণীর রোমাঞ্চকর ভাবনাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই না জানাই থাক, অরুণী চায় মিরাক্কেল হয়ে যাক ব্যাপারটা, যেন রুদ্রের ভালোবাসার মানুষ না থাকে। কিন্তু এই আকাঙ্ক্ষাটার জোর একদম ক্ষীণ। গার্লফ্রেন্ড না থেকে পারেই না। 2-3 দিন ধরে অরুণী কোনো মেসেজ দিচ্ছে না। রুদ্র যে মেসেজের আশা করে এমনটাও নয়। রুদ্র ধারণা করে হয়তো বরাবরের মতো অরুণী মেসেজ দিবে, কিন্তু রুদ্রের ধারণা 2-3 দিন ধরে মিছে হচ্ছে। রুদ্র সকালের দিকে দারোয়ানের কাছে গিয়ে বলল, কাকা যে মেয়ে ওই দিন চিঠি দিয়ে গিয়েছে সেই মেয়ে কি আর এসেছিল? দারোয়ান বলল, না বাজান, আই নাই। রুদ্র কয়েক মুহূর্ত পর বলল, মেয়েটা যদি আর কখনো আসে তাহলে কীভাবে? তাহলে পরিচয় জিজ্ঞেস করবেন, যেভাবে হোক মেয়েটার পরিচয় আমাকে দিবেন। আর মেয়েটা যখন আসে তখন যদি আমি বাসায় থাকি সাথে সাথে আমায় ফোন দিবেন। দারোয়ান হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ায়। রুদ্র রুমে যেতেই কিরণ জিজ্ঞেস করে, দারোয়ান চাচার কাছে ওই মেয়ের খোঁজ নিতে গিয়েছিল না? হ্যাঁ। কিরণ একটু থেমে খোঁচা মেরে বলল, মিস করিস নাকি? রুদ্র কপাল ভাঁজ করে বলল, কিসের জন্য মিস করব? মেয়েটা এত রকম কাণ্ড করলো, অথচ মেয়েটার কোনো হদিসই মিলাতে পারছি না। মেয়েটা যদি আমার সামনে আসতো তাহলে খুঁজতাম না, কিন্তু মেয়েটা নিজেকে আড়াল করে লুকোচুরি খেলছে। তা কি সামনে পেলে চর মারবি? ওই লোকের বাসায় গিয়ে 2 দিন যখন অপদস্থ হয়েছি তখন সামনে পেলে কি যে করতাম, কিন্তু সময়ের সাথে সাথে সেসব রাগ হালকা হয়ে গেছে। এখন আর চর মারার মতো রাগ হচ্ছে না। কিরণ প্রত্যুত্তরে খুব উৎসুক গলায় বলল, আমার মেয়েটার উপর একটু রাগ হচ্ছে না। সবসময় দেখি ছেলেরা মেয়েদের জন্য পাগল থাকে। মেয়েটার ভিতর ব্যতিক্রম কিছু পেয়ে আমি ইমপ্রেসড।
রুদ্র ধমক দিয়ে বলল। রাগ তোর ইমপ্রেসড। আমার টাকা? কিরণ হেসে ওঠে, বলে। টাকার আশা এখনো ছাড়িসনি? রুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল। মেয়েটার বিষয়ে আমি মাথা থেকে নামাতেই পারছি না, কেমন অদ্ভুত অদ্ভুত কাণ্ড করলো। কিরণ ফিক করে হেসে ওঠে, কিছুটা বিদ্রুপপূর্ণ হাসি। হাসির অর্থ এই যে মেয়েটার প্রেমে পড়ে গেছিস। রুদ্র কিরণের এমন হাসির বিপরীতে বলল। দাঁত কেলাস কেন তুই? প্রেমে টেমে পড়িনি, কিন্তু মেয়েটাকে জানার কৌতূহল বোধ হচ্ছে। প্রেমে পড়বি কেমন তুই? হ্যাঁ, লাবণ্য যে জোশ রকমের ছেঁকা দিছে। লাবণ্য নামটা শুনে রুদ্রের মুখের অভিব্যক্তি মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল। কিছুক্ষণ চোখ লাল করে তাকিয়েছিল কিরণের দিকে, চাপা গলায় বলল। এই নামটা আমার সামনে উচ্চারণ করতে নিষেধ করি না? কিরণের কাছ থেকে কোনো উত্তরের আশা না করে রুম থেকে বের হয়ে গেল রুদ্র। সারা সন্ধ্যা কাটল বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, খোশ গল্প করে। আড্ডার আসর ভাঙল রাত 10টা কি 11টার দিকে। আড্ডা শেষে বের হয়ে রুদ্র একটা কম্পিউটারের দোকানের সামনে রাখা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছে। রুদ্রের বন্ধু আদিল গেছে কম্পিউটারের দোকানে কি যেন কাজে। রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আদিলের জন্য অপেক্ষা করছে। কম্পিউটারের দোকানের পাশেই বিশাল শপিং মল। অরুণী সেলিনা আহমেদের সাথে এসেছে শপিং করতে। গত 3 দিন ইচ্ছে করেই রুদ্রকে মেসেজ করেনি। রুদ্রকে মেসেজ না করায় রুদ্র কিছুটা হলেও অবাক হয়েছে। অরুণী চাই রুদ্র অবাক হোক। শপিং শেষে শপিং মল থেকে বের হতেই অরুণীর চোখ আটকে যায় শপিং মলের বাম দিকটায়। লাইটের অত্যুজ্জ্বল আলোতে অরুণী স্পষ্টভাবে দেখতে পেল রুদ্রকে। অরুণী অস্বাভাবিকভাবে চমকে ওঠে। অরুণীর ইচ্ছে করছে রুদ্রের সামনে যেতে। রুদ্রকে দেখার সাথে সাথে অরুণীর মনে তোলপাড় শুরু হয়ে গেল। কয়েকবার তাকালো রুদ্রের দিকে। সেলিনা আহমেদ অস্থির ভঙ্গিতে অপেক্ষা করছে। বিরক্ত গলায় বলল। তোর আব্বা বললো 2 মিনিটের ভিতর গাড়ি নিয়ে আসছে, এখনো আসার কোনো হুদিস নেই। সেলিনা আহমেদের কথা অরুণীর কানে পৌঁছল না বোধহয়। অরুণী আকাশ পাতাল ভুলে মগ্ন হয়ে আছে। তীব্র গরমে ঘেমে যাচ্ছে সেলিনা আহমেদ। হাতে থাকা টিস্যু পেপার দিয়ে বারবার কপাল মুছছে আর এদিক ওদিক তাকাচ্ছে। চরম বিরক্তি নিয়ে সেলিনা আহমেদ আবার বলল। দেখলি তোর বাপের কাণ্ড, গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। এর ভিতর শাহিদ আহমেদ চলে আসে। কিছুটা দূরে গাড়ি থামিয়ে বলল। এই আসো তোমরা। সেলিনা আহমেদ অরুণীর দিকে তাকিয়ে বলল। আয় আয়। রুদ্র যেখানে দাঁড়িয়ে আছে তার পাশ দিয়েই হেঁটে যেতে হবে। অরুণী বিকালবেলা কতগুলো তাজা কৃষ্ণচূড়া ফুল রেখেছিল ব্যাগে। রুদ্রের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় খুব সাবধানে রুদ্র যে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সেই গাড়ির উপর কৃষ্ণচূড়া ফুলগুলো রেখে দ্রুত পায়ে হেঁটে যায়। অরুণী গাড়িতে উঠেই রুদ্রের ফোনে মেসেজ করে। গাড়ির ওপর কৃষ্ণচূড়া ফুল। এর ভেতর গাড়ি স্টার্ট করলো। মেসেজটা পাওয়ার সাথে সাথে রুদ্র গাড়ির দিকে তাকিয়ে দেখে সত্যিই কৃষ্ণচূড়া ফুল। রুদ্র প্রচণ্ডভাবে চমকে ওঠে। মনে হচ্ছে ভয় পেয়েছে। ওথাল পাথাল হয়ে চারিদিকে চোখ বোলাচ্ছে। অরুণী গাড়ির ভিতর থেকে উকি দিয়ে রুদ্রের উথাল পাথাল রূপটা দেখল। গাড়ি ধীরে ধীরে চলে যেতে লাগলো। রুদ্রও চলে গেল অরুণীর দৃষ্টি সীমার বাইরে। অরুণী মিটমিট করে হাসছে। খুব বেশি চমকিত হয়েছে রুদ্র। অরুণীর মনে প্রগাঢ় উচ্ছ্বাস, উদ্দীপনা আর উত্তেজনা। রুদ্র ভূত দেখার মতো চমকালো, ভীষণভাবে চমকালো। রুদ্রের মুখে বিস্ময়ের রশ্মি বিচ্ছুরিত হচ্ছে যেন। দিশেহারা মানুষের মতো চারিদিকে খুঁজল। মেয়েটা এসে ওর পাশে কৃষ্ণচূড়া ফুল দিয়ে গেছে। এটা মেয়ে নাকি প্রেতাত্মা? রুদ্র যেন শিউরে উঠছে। ফোন দেয় অরুণীর নম্বরে। ফোন সুইচ অফ। চমকানো ভাবটা ধীরে ধীরে রাগে পরিণত হতে লাগলো। রুদ্র রাগে ঠোঁট কামড়ে রেখেছে। কপাল ভাঁজ করে তীব্র বিরক্ত হয়ে তাকিয়ে আছে। ফলে রুদ্রের চোখ দুটো ক্ষুদ্র দেখাচ্ছে। বিরক্তিতে কপাল কুঁচকে রাখার ফলে ক্ষুদ্র হয়ে যাওয়া চোখ দুটোতে বেজায় রাগ। এই মেয়েটা এমন কেন করছে? যথারীতি মহা দুশ্চিন্তায় পড়ে গেল রুদ্র। মেয়েটা এসে কৃষ্ণচূড়া ফুল রেখে গেছে কথাটা যতবার ভাবে ততবারই রুদ্র বিমূঢ় হয়ে যায়। এর ভিতরে আদিল কম্পিউটারের দোকান থেকে বের হয়ে রুদ্রকে দেখছে না। রুদ্র অরুণীকে খুঁজতে খুঁজতে কিছুটা দূরে চলে যায়। আদিল রুদ্রের কাছে ফোন দেয়। রুদ্র ফোন তুলে উন্মনা গলায় বলে, আমি একটু সামনে আছি, আয়।
আদিল সামনে এগিয়ে রুদ্রকে পেয়ে বলল। কোথায় গিয়েছিলিস? এই তো এদিকটাই। রুদ্র অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে। আদিল বলল। কাউকে খুঁজছিস? রুদ্র হাত দিয়ে নিচের ঘাড় চাপড়াতে চাপড়াতে বলল। না না, চল। রুদ্র রাতে শুয়ে শুয়ে অনেকক্ষণ ভাবল। অরুণীর ভাবনাটা যেন রুদ্রের মাথায় চেপে বসেছে। না চাইতেও ভাবনা চিন্তাগুলো মনে এসে ভিড় করে। সকালে উঠে রুদ্র ভারী অবাক ভঙ্গিতে কিরণকে বলল। কালকে রাতে কি একটা কাণ্ড ঘটেছে। এক্স গার্লফ্রেন্ডকে স্বপ্নে দেখেছিস নাকি? রুদ্র চোখ লাল করে তাকায়। কিরণ হাসতে হাসতে বলল। আমি তো লাবণ্য নাম উচ্চারণ করিনি। ইয়ার্কি মারিস তুই আমার সাথে? সবকিছু তোর ইয়ার্কি করার বিষয়বস্তু। কিরণ এবার সিরিয়াস ভাব নিয়ে বলল। বল বল। রুদ্র সবটা বলতেই কিরণ চোখ বড় বড় করে তাকিয়ে বিস্ময় ভরা গলায় জিজ্ঞেস করলো। ফুলগুলো কোথায়? আরিনি। হোয়াট? আনিসনি মানে? ওগুলো এনে আমি মাথায় লাগাবো? মেয়েটা আমায় পাগল করে ছাড়বে, সাংঘাতিক মেয়ে। রুদ্র একটু থেমে থমথমে মুখে বলল। দোস্ত, ওই মেয়েকে খুঁজে বের করে দে। যথারীতি মানসিক চিন্তায় ফেলে দিচ্ছে। আমার টাকাগুলো দিল না, এমন মেয়ে আমি আমার লাইফেও দেখিনি। কিরণের মন রুদ্রের কথার দিকে নেই, নিচের মনে মনে চলেছে। কি রোমাঞ্চকর ব্যাপার! অত রাতে কৃষ্ণচূড়া ফুল দিয়ে গেছে। উফ দোস্ত, আমার মনে হয় মেয়েটা শপিং করতে এসেছিল। রুদ্র ব্যঙ্গ করে বলল। হ্যাঁ, খুব রোমাঞ্চকর। কিরণের সাথে এসব বলাই বৃথা। সবকিছু রোমাঞ্চকর লাগে কিরণের কাছে, কিন্তু রুদ্র কিরণের কাছে না বললে শান্তি পায় না যেন। রুদ্র টিউশনির টাইম হয়ে গেলে ও রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায়। কয়েকদিন পর তাইতির বড় ভাই ভাবির বিবাহ বার্ষিকী। 9 বছর প্রেম করে বিয়ে করার পর প্রথম বিবাহ বার্ষিকী। খুব ধুমধাম করে উদযাপন করবে। তাইতির কাছের বান্ধবীদের দাওয়াত করলো। অরুণী, নীরা, রাকা ওরা অনুষ্ঠানের আগেই যাবে। সাজানো গোছানোর দায়িত্ব ওদের। অরুণী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। সাজগোজ বলতে শুধু চুলগুলো সুন্দর করে বেঁধেছে, আর কোনো প্রসাধনীর ছিটে ফোটাও নেই। সাজগোজ বিরক্ত লাগে অরুণীর। সেলিনা আহমেদ অরুণীর রুমে এসে হুঙ্কার ছেড়ে বলল। একটু সাজগোজ করা যায় না? সবাই কত সেজে গুজে যাবে। অরুণী মুখ বাঁকালো। সেলিনা আহমেদ আবার বলল। তাইতির ভাবির জন্য 1000 টাকার ভিতর একটা শাড়ি নিয়ে যাস। সেলিনা আহমেদ অরুণীর পাশে টাকাটা রেখে খাটে বসলো। অরুণী টাকা ব্যাগে ঢুকাতে ঢুকাতে বলল। আম্মা যাচ্ছি, তুমি সূর্যদাকে একটু বুঝিয়ে বলো। অরুণী গাঢ় সবুজ রঙের একটা শাড়ি কিনে তাইতির ভাবির জন্যে। তাইতির বাসায় যাওয়ার জন্যে আশেপাশে তাকিয়ে গাড়ি খুঁজতে থাকে। রুদ্র অরুণীর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। অরুণী রুদ্রকে না দেখলেও আচমকাই রুদ্র দেখে অরুণীকে। অরুণীর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কেউ ওকে ফলো করছে। বামে তাকিয়ে দেখে রুদ্র দ্রুত পায়ে ওর দিকে আসছে। অরুণীর হাত পা যেন হিম শীতল হয়ে গেল। এক মুহূর্ত নষ্ট না করে স্থানকাল ভুলে দৌড় দিল। অরুণীর নাগাল পাওয়া খুব দরকার রুদ্রের। রুদ্র ব্যাকুল হয়ে ডাকল। এই মেয়ে দৌড়াবে না, দাঁড়াও বলছি। অরুণী পিছনে ফিরে রুদ্রের দিকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে আবার দৌড়তে লাগলো। রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রুদ্রের ইচ্ছে করছে অরুণীর পিছু নিতে। পাবলিক ভাববে এই দিনে দুপুরে মেয়ে মানুষকে তাড়া করছে। পাবলিকের মারের ভয়ে অরুণীর পিছু না দিয়ে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে আছে ঠায়। রুদ্র অস্ফুট স্বরে বলল। রুদ্র অনেকক্ষণ শূন্য মস্তিষ্ক নিয়ে তাকিয়ে থাকলো। মুখ থেকে আপন শক্তিতে বেরিয়ে আসলো, কি অদ্ভুত! মাত্র ঘটে যাওয়া ঘটনাটা যতই ভাবে ততই রুদ্র হতজ্ঞান হয়ে যায়, আর বিস্ময় ভাবটা প্রগাঢ় হয়। একটা মেয়ে পাবলিক প্লেসে এভাবে দৌড় দিল, আবার ফ্লাইং কিসও ছুঁড়ে মারল। এত সব কাণ্ডর পর অরুণীকে স্বাভাবিকভাবেই রুদ্রের বিরক্ত লাগার কথা, কিন্তু আজ হঠাৎ স্বাভাবিক নিয়মের বেড়াচাল থেকে বেরিয়ে রুদ্রের হাসি পাচ্ছে। একটু হেসে আবার গম্ভীর হয়ে গেল রুদ্র। এই মেয়ের উদ্ভট সব কাণ্ড কীর্তির জন্য রুদ্রের লাঞ্ছিত হতে হয়েছে। এমনকি টাকাটা পর্যন্ত ফেরত দিল না। হাসা একদম সমীচীন নয়। রুদ্র মনের ভিতর অমর্ষ ভাব আনার চেষ্টা করল। চারিদিকের মানুষ অরুণীর দিকে সরু চোখে তাকায়। এমন যুবতী একটা মেয়ের দৌড় দৃষ্টিকটু বটে, কিন্তু অরুণীর ভিতর সবসময় একটা উপেক্ষাপূর্ণ ভাব। কে কি মনে করলো এই নিয়ে যেন অরুণীর ভাবার সময় নেই। মানুষ তার জীবনের অর্ধেক আনন্দ নষ্ট করে কে কি মনে করবে এই ভেবে। অরুণী পিছনে ফিরে দেখে রুদ্র নেই।
নেই। শ্বাসকষ্টের রোগীর মতো হাঁপাতে লাগলো অরুণী। তাইতির বাসায় গিয়ে ধপ করে সোফায় বসে পড়ল। তাইতি অবাক গলায় বলল, কি রে, কি হয়েছে? অরুণী হাসতে হাসতে যেন সোফা থেকে ফ্লোরে লুটিয়ে পড়বে। হাসির বেগে অরুণীর গলার স্বর অস্পষ্ট। অরুণীর কথা বুঝতে না পেরে তাইতি বলল, 5 মিনিট মন প্রাণ উজাড় করে হেসে নে, তারপর বলিস কি হয়েছে। অরুণীর হাসি থামতে 5 মিনিটেরও বেশি সময় লাগলো। বলল, রুদ্রকে দিয়েছি। অরুণীর গলায় এখনো হাসি লেগে আছে। তাইতি বেশ অবাক হয়ে আগ্রহী গলায় বলল, দিয়েছিস মানে? কি দিয়েছিস? চুমু। তাইতি চমকালো ভীষণ। এই অরুণীর একদমই বিশ্বাস নেই। যে কোনো মুহূর্তে যে কোনো কাণ্ডই বাঁধিয়ে ফেলতে পারে। বিস্মিত আর সন্দিহান গলা তাইতির, যেন মহা আশ্চর্যজনক কিছু শুনেছে। মানে কি বলছিস তুই? এত অবাক হওয়ার কি আছে? ফ্লাইং কিস দিয়েছি। কখনো সুযোগ হলে সত্যি সত্যি দিয়ে বসবো। তারপর পরের দিন পত্র পত্রিকায় দেখবি দিনে দুপুরে রুদ্র নামক এক যুবককে জোর করে চুম। অরুণী আবার হাসতে হাসতে গলে পড়ছে যেন। তাইতির চোখ চড়ক গাছ। দ্বিধাগ্রস্ত হয়ে বলল, রুদ্র এখন দেখেছে তুই ফ্লাইং কিস ছুঁড়েছিস? অরুণী আত্মপ্রসাদ পূর্ণ গলায় বলল, হ্যাঁ দেখেছে। আমায় বলে এই মেয়ে দৌড়বে না, দাঁড়াও। এইটুকু বলে থেমে চতুর ভাব নিয়ে অরুণী আবার বলল, আমি কি বোকা নাকি যে দাঁড়াবো? আমায় সামনে পেলেই কয়েক ঘা মেরে বসবে। আমি কি বুঝি না? তুই তো চরের ভয়ে তার সামনে যেতে পারিস না। তোর প্রেম হবে কিভাবে? কি সব পাগলামি করিস তুই অরুণী? ছেলেটা তোকে বেহায়া ভাবে না? মাঝে মাঝে একটু বেহায়া হতে ভালো লাগে। এর ভেতর তাইতির ভাবেই সুমি নাস্তার ট্রে নিয়ে আসলো। রুদ্রকে নিয়ে আলোচনা আর দীর্ঘায়িত হলো না। সুমি নাস্তার ট্রেটা অরুণীর সামনে রেখে মিষ্টি হাসলো। জিজ্ঞেস করলো, নীরা, রাকা ওরা আসেনি? তাইতি বলল, এসে পড়বে এক্ষুনি। ওদের আসতে ঘন্টা 1.5 লাগলো। সুমি ওদের সব বুঝিয়ে দিল কিভাবে সাজাতে হবে। সারাদিন খুব আনন্দ ফুর্তিতে কাটালো। অনুষ্ঠান শেষ হতে রাত হয়ে গেল বেশ। অরুণীর বাসায় যেতে যেতে 11টা বাজে। সূর্য তখনও বাসায় ফেরেনি। সূর্য বাসায় থাকলে চেঁচিয়ে বাসা মাথায় তুলত। অরুণীর শরীরে ক্লান্তি ভর করেছে। বিছানায় গা এলিয়ে আবার সেই সিমটা অন করলো। রুদ্রের কাছে ফোন করলো। রুদ্র ফিজিক্সের জটিল জটিল হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।